রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 50 পর্ব। কুমু অনেক দিন যেটা একান্ত ইচ্ছে করেছিল সে ওর পূর্ণ হলো। সেই পরিচিত ঘরে, সেই ওর দাদার স্নেহের পরিবেষ্টনের মধ্যে ফিরে এলো। কিন্তু দেখতে পেলে ওর সেই সহজ জায়গাটি নেই। একবার অভিমানে ওর মনে হচ্ছে যাই ফিরে, কেননা ও স্পষ্ট বুঝতে পারছে সবারই মনে প্রতিদিন এই প্রশ্নটি রয়েছে, ও ফিরে যাচ্ছে না কেন, কি হয়েছে ওর? দাদার গভীর স্নেহের মধ্যে ওই একটা উৎকণ্ঠা, সেটা নিয়ে ওদের মধ্যে স্পষ্ট আলোচনা চলে না। তার বিষয় ও নিজে, অথচ ওর কাছে সেটা চাপা রইল। বিকেল হয়ে আসছে, রোদ্দুর পড়ে এলো। শোবার ঘরের জানালার কাছে কুমু বসে কাকগুলো ডাকাডাকি করছে। বাইরের রাস্তায় গাড়ির শব্দ আর লোকালয়ের নানা কলরব। নতুন বসন্তের হাওয়া শহরের ইটকাঠের উপর রং ধরাতে পারলে না। সামনের বাড়িটাকে অনেকখানি আড়াল করে একটা কাঠবাদামের গাছ। অস্থির হাওয়া তারই ঘন সবুজ পাতায় দোল লাগিয়ে অপরাহ্নের আলোটাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দিতে লাগলো। এই রকম সময়েই পোষা হরিণী তার অজানা বনের দিকে ছুটে যেতে চায়। যেদিন হাওয়ার মধ্যে বসন্ত ছোঁয়া লাগে, মনে হয় পৃথিবী যেন উৎসুক হয়ে চেয়ে আছে নীল আকাশের দূর পথের দিকে। যা কিছু চারদিকে বেড়ে আছে সেটিকে মনে হয় মিথ্যে। আর যার ঠিকানা পাওয়া যায়নি, যার ছবি আঁকতে গেলে রং যায় আকাশে ছড়িয়ে, মূর্তি উকি দিয়ে পালিয়ে যায় জলস্থলের নানা ইশারার মধ্যে, মন তাকেই বলে সবচেয়ে সত্য। কুমুর মন হাঁপিয়ে উঠে আজ পালাই পালাই করছে সব কিছু থেকে, আপনার কাছ থেকে। কিন্তু এই কি বেড়া, আজ এ বাড়িতে মুক্তি নেই। মনে পড়ে গেল দাদার অসুখ বেড়েছে, সেবা করতে এসে আমি অসুখ বাড়িয়েছি। এখন আমি যা করতে যাব তাতেই উল্টো হবে। দুই হাতে মুখ চেপে ধরে কুমু খুব খানিকটা কেঁদে নিলে। কান্নার বেগ থামলে স্থির করলে বাড়ি ফিরে যাবে। তা যা হয় তাই হবে, সব সহ্য করবে। শেষকালে তো আছে মুক্তি, শীতল গভীর মধুর। সেই মৃত্যুর কল্পনা মনের মধ্যে যতই স্পষ্ট করে আঁকড়ে ধরল, ততই ওর বোধ হলো জীবনের ভার একেবারে দুর্বহ হবে না। গুনগুন করে গাইতে লাগলো। দুপুরবেলা কুমু দাদাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিল। এতক্ষণে ওষুধ আর পথ্য খাওয়াবার সময় হয়েছে। ঘরে এসে দেখলে বিপ্রদাস উঠে বসে পোর্টফোলিও কোলে নিয়ে সুবোধকে ইংরেজিতে এক লম্বা চিঠি লিখছে। ভৎসনার সুরে কুমু তাকে বললে, দাদা, আজ তুমি ভালো করে ঘুমোওনি? বিপ্রদাস বললে, তুই ঠিক করে রেখেছিস ঘুমুলেই বিশ্রাম হয়? মন যখন চিঠি লেখার দরকার বোধ করে তখন চিঠি লিখলেই বিশ্রাম। কুমু বুঝলে দরকারটা ওকে নিয়েই। সমুদ্রের এপারে এক ভাইকে ব্যাকুল করেছে, সমুদ্রের ওপারে আরেক ভাইকে ছটফটিয়ে দেবে। কি ভাগ্য নিয়ে জন্মেছিল তাদের এই বোন। দাদাকে চা খাওয়ানো হলে পর আস্তে আস্তে বললে, অনেক দিন তো হয়ে গেল, এবার বাড়ি যাওয়া ঠিক করেছি। বিপ্রদাস কুমুর মুখের দিকে চেয়ে বোঝবার চেষ্টা করলে কথাটা কি ভাবের। এতদিন দুই ভাই বোনের মধ্যে যে স্পষ্ট বোঝাপড়া ছিল, আজ আর তা নেই। এখন মনের কথার জন্য হাতড়ে বেড়াতে হয়। বিপ্রদাস লেখা বন্ধ করলে। কুমুকে পাশে বসিয়ে কিছু না বলে তার হাতের উপর ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো। কুমু তার ভাষা বুঝল। সংসারের গ্রন্থি কঠিন হয়েছে, কিন্তু ভালোবাসার একটুও অভাব হয়নি। চোখ দিয়ে জল পড়তে চাইল, জোর করে বন্ধ করে দিলে। কুমু মনে মনে বললে, এই ভালোবাসার উপর সে ভার চাপাবে না। তাই আবার বললে, দাদা, আমি যাওয়া ঠিক করেছি। বিপ্রদাস কী জবাব দেবে ভেবে পেলে না, কেননা কুমুর যাওয়াটাই হয়তো ভালো, অন্তত সেটাই তো কর্তব্য। চুপ করে রইল। এমন সময় কুকুরটা ঘুম থেকে জেগে কুমুর কোলের উপর দুই পা তুলে
বিপ্রদাসের প্রসাদ রুটির টুকরোর জন্য কাকুতি জানালে। রামস্বরূপ বেহারা এসে খবর দিলে মুখুজ্জেমশাই এসেছেন। কুমু উদ্বিগ্ন হয়ে বললে, আজ দিনে তোমার ঘুম হয়নি, তার উপরে কালুদার সঙ্গে তর্ক বিতর্ক করে ক্লান্ত হয়ে পড়বে। আমি বরঞ্চ যাই, কিছু যদি কথা থাকে শুনে নিয়ে গে, তারপরে তোমাকে সময় মতো এসে জানাবো। ভারী ডাক্তার হয়েছিস তুই, একজনের কথা যদি আরেকজন শুনে নেয় তাতে রোগীর মন খুব সুস্থির হয় ভেবেছিস? আচ্ছা, আমি শুনবো না, কিন্তু আজ থাক। কুমু, ইংরেজ কবি বলেছে, শ্রুত সঙ্গীত মধুর, অশ্রুত সঙ্গীত মধুরতর। তেমনি শ্রুত সংবাদ ক্লান্তিকর হতে পারে, কিন্তু অশ্রুত সংবাদ আরও অনেক ক্লান্তিকর। অতএব অবিলম্বে শুনে নেওয়াই ভালো। আমি কিন্তু 15 মিনিট পরেই আসব, আর তখনও যদি তোমাদের কথাবার্তা না থামে তবে আমি তার মধ্যেই এসরাজ বাজাবো, ভীম পলশ্রী। আচ্ছা, তাতেই রাজি। আধ ঘন্টা পরে এসরাজ হাতে কুমু ঘরে ঢুকল, কিন্তু বিপ্রদাসের মুখের ভাব দেখেই এসরাজটা তখনই দেয়ালের কোণে ঠেকিয়ে রেখে দাদার পাশে বসে তার হাত চেপে ধরে জিজ্ঞাসা করলে, কি হয়েছে দাদা? কুমু এতদিন বিপ্রদাসের মধ্যে যে অস্থিরতা লক্ষ্য করেছিল তার মধ্যে একটা গভীর বিষাদ ছিল। বিপ্রদাসের জীবনের দুঃখতাপ অনেক গেছে, কেউ তাকে সহজে বিচলিত হতে দেখেনি। বই পড়া, গান বাজনা করা, দূরবীন নিয়ে তারা দেখা, ঘোড়ায় চড়া, নানা জায়গা থেকে অজানা গাছপালা নিয়ে বাগান করা প্রভৃতি নানা বিষয় তার ঔৎসুক্য থাকাতে সে নিজের সম্বন্ধীয় দুঃখ কষ্টকে নিজের মধ্যে কখনো জমতে দেয়নি। এবার রোগের দুর্বলতায় তাকে নিজের ছোট গণ্ডির মধ্যে বড় বেশি করে বদ্ধ করেছে। এখন সে বাইরে থেকে সেবা ও সঙ্গ পাবার জন্য উন্মুখ হয়ে থাকে। চিঠিপত্র ঠিকমতো না পেলে উদ্বিগ্ন হয়। ভাবনাগুলো দেখতে দেখতে কালো হয়ে ওঠে। তাই দাদার পরে কুমুর স্নেহ আজ যেন মাতৃস্নেহের মতো রূপ ধরেছে। তার অমন ধৈর্যগম্ভীর আত্মসমাহিত দাদার মধ্যে কোথা থেকে যেন পালকের ভাব এলো। এত আবদার, এত চাঞ্চল্য, এত জেদ, আর সেই সঙ্গে এমন গভীর বিষাদ আর উৎকণ্ঠা। কিন্তু কুমু এসে দেখলে তার দাদা সেই আবেশটা কেটে গিয়েছে। তার চোখে যে আগুন জ্বলেছে সে যেন মহাদেবের তৃতীয় নেত্রের আগুনের মতো, নিজের কোনো বেদনার জন্য নয়। সে তার দৃষ্টির সামনে বিশ্বের কোনো পাপকে দেখতে পাচ্ছে, তাকে দগ্ধ করা চাই। কুমুর কথায় কোনো উত্তর না দিয়ে সামনের দেওয়ালে অনিমেষ দৃষ্টি রেখে বিপ্রদাস চুপ করে বসে রইল। কুমু আর খানিক বাদে আবার জিজ্ঞাসা করলে, দাদা, কি হয়েছে বলো? বিপ্রদাস যেন একদূর লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে বললে, দুঃখ এড়াবার জন্যে চেষ্টা করলে দুঃখ পেয়ে বসে, ওকে জোরের সঙ্গে মানতে হবে। তুমি উপদেশ দাও, আমি মানতে পারবো দাদা। আমি দেখতে পাচ্ছি মেয়েদের যে অপমান সে আছে সমস্ত সমাজের ভিতরে, সে কোনো একজন মেয়ের নয়। কুমু ভালো করে তার দাদার কথার মানে বুঝতে পারলে না। বিপ্রদাস বললে, ব্যথাটাকে আমারই আপনার মনে করে এতদিন কষ্ট পাচ্ছিলাম, আজ বুঝতে পারছি এর সঙ্গে লড়াই করতে হবে সকলের হয়ে। বিপ্রদাসের ফ্যাকাশে গৌরবর্ণ মুখের উপর লাল আভা এলো। কোলের উপর রেশমের কাজ করা একটা চৌকো বালিশ ছিল, সেটাকে ঠেলে হঠাৎ সরিয়ে ফেলে দিলে। বিছানা থেকে উঠে পাশের হাতাওয়ালা চৌকির উপর বসতে যাচ্ছিল। কুমুর হাত চেপে ধরে বললে, শান্ত হও দাদা, উঠো না, তোমার অসুখ বাড়বে। বলে একটু জোর করেই পিঠের দিকের উঁচু করা বালিশের উপর বিপ্রদাসকে হেলিয়ে শুয়ে দিলে। বিপ্রদাস গায়ের কাপড়টাকে মুঠো দিয়ে চেপে ধরে বললে, সহ্য করা ছাড়া মেয়েদের অন্য কোনো রাস্তা একেবারেই নেই বলেই তাদের উপর কেবলই মার এসে পড়েছে। বলবার দিন এসেছে যে সহ্য করব না। কুমু, এখানেই তোর ঘর মনে করে থাকতে পারবি? ও বাড়িতে তোর যাওয়া চলবে না। কালুর কাছ থেকে বিপ্রদাস আজ অনেক কথা শুনেছে। শ্যামাসুন্দরীর সঙ্গে মধুসূদনের যে সম্বন্ধ ঘটেছে
তার মধ্যে অপ্রকাশতা আর ছিল না। ওরা দুই পক্ষই অকুণ্ঠিত। লোকে ওদেরকে অপরাধী মনে করছে মনে করেই ওরা স্পর্ধিত হয়ে উঠেছে। এই সম্বন্ধটার মধ্যে সূক্ষ্ম কাজ কিছুই ছিল না বলেই পরস্পরকে এবং লোকমতকে বাঁচিয়ে চলা ওদের পক্ষে ছিল অনাবশ্যক। শোনা গেছে শ্যামা সুন্দরীকে মধুসূদন কখনো কখনো মেরেওছে। শ্যামা যখন তারস্বরে কলহ করেছে তখন মধুসূদন তাকে সকলের সামনেই বলেছে, দূর হয়ে যা বজ্জাত, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কিন্তু এতেও কিছু আসে যায়নি। শ্যামার সম্বন্ধে মধুসূদন আপন কর্তৃত্ব সম্পূর্ণ বজায় রেখেছে। ইচ্ছে করে মধুসূদন নিজে তাকে যা দিয়েছে, শ্যামা যখনই তার বেশি কিছুতে হাত দিতে গেছে অমনি খেয়েছে ধমক। শ্যামার ইচ্ছে ছিল সংসারের কাজে মতির মার জায়গাটা সেই দখল করে, কিন্তু তাতেও বাধা পেলে মধুসূদন মতির মাকে সম্পূর্ণ বিশ্বাস করে, শ্যামা সুন্দরীকে বিশ্বাস করে না। শ্যামার সম্বন্ধে ওর কল্পনায় রং লাগেনি, অথচ খুব মোটা রকমের একটা আসক্তি জন্মেছে, যেন শীতকালের বহু ব্যবহৃত ময়লা রেজাইটার মতো। তাতে কারুকাজের সম্পূর্ণ অভাব, বিশেষ যত্ন করবার জিনিস নয়। খাট থেকে ধুলোয় পড়ে গেলেও আসে যায় না, কিন্তু ওতে আরাম আছে। শ্যামাকে সামলিয়ে চলবার একটুও দরকার নেই। তাছাড়া শ্যামা সমস্ত মন প্রাণের সঙ্গে ওকে যে বড় বলে মানে, ওর জন্য সব সইতে সব করতে সে রাজি, এটা নিঃসংশয়ে জানার দরুন মধুসূদনের আত্মমর্যাদা সুস্থ আছে। কুমু থাকতে প্রতিদিন ওর এই আত্মমর্যাদা বড় বেশি নাড়া খেয়েছিল। মধুসূদনের এই আধুনিক ইতিহাসটা জানবার জন্যে কালুকে খুব বেশি সন্ধান করতে হয়নি। ওদের বাড়িতে লোকজনের মধ্যে এই নিয়ে যথেষ্ট বলাবলি চলেছিল। অবশেষে নিতান্ত অভ্যস্ত হওয়াতে বলাবলির পালাও একরকম শেষ হয়ে এসেছে। খবরটা শোনামাত্র বিপ্রদাসকে যেন আগুনের তীর মারলে। মধুসূদন কিছু ঢাকবার চেষ্টা মাত্র করেনি। নিজের স্ত্রীকে প্রকাশ্যে অপমান করা এতই সহজ, স্ত্রীর প্রতি অত্যাচার করতে বাইরের বাধা এতই কম। স্ত্রীকে নিরুপায়ভাবে স্বামীর বাধ্য করতে সমাজে হাজার রকম যন্ত্র ও যন্ত্রণা সৃষ্টি করা হয়েছে, অথচ সেই শক্তিহীন স্ত্রীকে স্বামীর উপদ্রব থেকে বাঁচাবার জন্য কোনো আবশ্যিক পন্থা রাখা হয়নি। এরই নিদারুণ দুঃখ অসম্মান ঘরে ঘরে যুগে যুগে কীরকম ব্যপ্ত হয়ে আছে, এক মুহূর্তে বিপ্রদাস তা যেন দেখতে পেলে। সতীত্ব গরিমার ঘন প্রলেপ দিয়ে এই ব্যথা মারবার চেষ্টা, কিন্তু বেদনাকে অসম্ভব করবার একটুও চেষ্টা নেই। স্ত্রীলোক এত সস্তা, এত অকিঞ্চিতকর। বিপ্রদাস বললে, কুমু, অপমান সহ্য করে যাওয়া শক্ত নয়, কিন্তু সহ্য করা অন্যায়। সমস্ত স্ত্রীলোকের হয়ে তোমাকে তোমার নিজের সম্মান দাবি করতে হবে, এতে সমাজ তোমাকে যত দুঃখ দিতে পারে দিক। কুমু বললে, দাদা, তুমি কোন অপমানের কথা বলছো ঠিক বুঝতে পারছি নে। বিপ্রদাস বলে, তুই কি তবে সব কথা জানিস নে? কুমু বললে, না। বিপ্রদাস চুপ করে রইল। একটু পরে বললে, মেয়েদের অপমানের দুঃখ আমার বুকের মধ্যে জমা হয়ে রয়েছে। কেন তা জানিস? কুমু কিছু না বলে দাদার মুখের দিকে চেয়ে রইল। খানিক পরে বললে, চিরজীবন মা যা দুঃখ পেয়েছিলেন আমি তা কোনো মতে ভুলতে পারি নে। আমাদের ধর্মবুদ্ধিহীন সমাজ সেজন্যে দায়ী। এইখানে ভাই বোনের মধ্যে প্রভেদ আছে। কুমু তার বাবাকে খুব বেশি ভালোবাসত, জানতো তার হৃদয় কত কোমল। সমস্ত অপরাধ কাটিয়েও তার বাবা ছিলেন খুব বড়, এই কথা না মনে করে সে থাকতে পারত না। এমনকি তার বাবার জীবনে যে শোচনীয় পরিণাম ঘটেছিল, সেই জন্যে সে তার মাকেই মনে মনে দোষ দিয়েছে। বিপ্রদাসও তার বাবাকে বড় বলেই ভক্তি করেছে, কিন্তু বারে বারে স্খলনের দ্বারা তার মাকে তিনি সকলের কাছে অসম্মানিত করতে বাধা পাননি, এটা সে কোনো মতে ক্ষমা করতে পারলে না। তার মাও ক্ষমা করেননি বলে বিপ্রদাস মনের মধ্যে গৌরব বোধ করত। বিপ্রদাস বললে, আমার মা যে অপমান পেয়েছিলেন তাতে সমস্ত স্ত্রীজাতির অসম্মান। কুমু, তুই ব্যক্তিগতভাবে নিজের কথা ভুলে সেই অসম্মানের বিরুদ্ধে দাঁড়াবি, কিছুতেই হার মানবি নে। কুমু মুখ নিচু করে আস্তে আস্তে বললে, বাবা কিন্তু মাকে খুব ভালোবাসতেন, সে কথা ভুলো না দাদা। সেই ভালোবাসায় অনেক পাপের মার্জনা হয়।
বিপ্রদাস বললে, তা মানি, কিন্তু এত ভালোবাসা সত্ত্বেও তিনি এত সহজে মায়ের সম্মানহানি করতে পারতেন। সে পাপ সমাজের। সমাজকে সেজন্য ক্ষমা করতে পারবো না। সমাজের ভালোবাসাই নেই, আছে কেবল বিধান। দাদা, তুমি কি কিছু শুনেছ? শুনেছি। সেসব কথা তোকে আস্তে আস্তে পরে বলবো। সেই ভালো। আমার ভয় হচ্ছে আজকেরকার এইসব কথাবার্তায় তোমার শরীর আরও দুর্বল হয়ে যাবে। না কুমু, ঠিক তার উল্টো। এত দুঃখের অবসাদে শরীরটা যেন এলিয়ে পড়েছিল। আজ যখন মন বলছে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করতে হবে, আমার শরীরের ভিতর থেকে শক্তি আসছে। কিসের লড়াই দাদা? যে সমাজ নারীকে তার মূল্য দিতে এত বেশি ফাঁকি দিয়েছে, তার সঙ্গে লড়াই। তুমি তার কি করতে পারো দাদা? আমি তাকে না মানতে পারি, তাছাড়া আরও কি করতে পারি সে আমাকে ভাবতে হবে। আজ থেকেই শুরু হলো কুমু। এই বাড়িতে তোর জায়গা আছে, সে সম্পূর্ণ তোর নিজের, আর কারো সঙ্গে আপোষ করে নয়। এইখানেই তুই নিজের জোরে থাকবি। আচ্ছা দাদা, সে হবে, কিন্তু আর তুমি কথা কইও না। এমন সময় খবর এলো মতির মা এসেছে।